হয়ে এই স্বাধীনতার বিরোধী শক্তি, যাদের এদেশে কোনো ক্ষেত্রে অবদান না, দেশ সৃষ্টির ক্ষেত্রে অবদান আছে, না আছে দেশের মানুষের আন্দোলন সংগ্রামে তার দাবি আদায়ের ক্ষেত্রে অবদান আছে, কোনোটাই নেই। তারা একবার নিজের মতো করেই তারা দেশটা পরিচালনা করতে চায়। এবং তার প্রমাণ হিসেবে বলো, তারা যে এ পর্যন্ত তাদের যতগুলি প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল কলেজ বলেন, এমনকি কোচিং সেন্টার পর্যন্ত বলেন, ব্যাংক বলেন, কোথাও কোনো দলের একটি লোক নেই, একেবারে 100% ভিতরে 100% তারা নিজেদের লোক দিয়ে এই সমস্ত পরিচালনা করে। অর্থাৎ এর বাইরে তাদের যে লোকগুলি আছে তারা কিন্তু সব জায়গাতেই আছে, যেমন ব্যাংক এশিয়া বলেন, আপনার ঢাকা ব্যাংক বলেন, সিটি ব্যাংক বলেন, তাদের লোকজন সেখানেও কাজ করে। তাদের ইসলামী ব্যাংক বা তাদের নিয়ন্ত্রণ ব্যাংকে কোথাও একটা মানুষও শিবির করে না, এমন কেউ সেখানে কিন্তু তাকে ঢুকতে পারে না। তাই দেশের মানুষের কাছে আমার আহ্বান থাকবে যে আগামীতে কোনো কারণে ওদের প্রলোভনে পড়ে ওদের টাকা পয়সা তারা বিভিন্নভাবে তাদের জোগাড় করার সুযোগ তাদের রয়েছে, তারা নিজেরা ইয়ানত দেয়, এই যে মানুষকে বিভ্রান্ত করে যদি রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি আসে বা রাষ্ট্রীয় ক্ষমতা আসার মধ্যে ব্যবস্থা চলে যায়, তাহলে ওই তাদের লোক ছাড়া, জামাত শিবির করে তারা ছাড়া এর বাইরে একটা লোক কোথাও চান্স পাবে না। না পাবে আপনার বিশেষ করে, না পাবে ম্যাজিস্ট্রেট হবে, না পাবে এসপি, না পাবে, কোথাও কারুর কোনো চাকরি হবে না তাদের লোক ছাড়া। তো আমরা কি সেই জায়গায় যাবো? আমরা তো সেই জায়গায় যেতে পারি না। এই জিনিসগুলো মানুষকে বোঝানোর ব্যাপার আছে। আরেকটা জিনিস, তারা এই যে সমস্ত অসভ্যতা করতেছে, যে তাদের একমাত্র জামাত ইসলাম এবং চরমোনায় দল যারা না করবে তারা ইমানদার না, তারা ইমান হারা বা তারা কাফের, এই ধরনের তুলনা তারা করতে যাচ্ছে। এবং এটাও বলছে দাঁড়িপাল্লা ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। তা আমি তাদের প্রশ্নকে কয়বার দেওয়া লাগবে বলেন? কয়বার দিলে দাঁড়িপাল্লা, কয়বার ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এর গ্যারান্টিটা আপনি দেন? একবার, দুইবার, না তিনবার? এবং তারপরে কেউ কেউ বলে যে দাঁড়িপাল্লায় একবার ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, তার সমপরিমাণ সওয়াব হবে যদি একবার দাঁড়িপাল্লা ভোট দেন। জামাতুল্লাহ এই যে তারা মুনাফিকি যে কথাবার্তাগুলো বলছে, কথা বলে একটা, কাজ করে আরেকটা। এবং তারা প্রকৃত ইসলামের কোনো কিছুই তাদের মধ্যে নেই, কোনো কিছুই তাদের মধ্যে। নামাজ 5 ওয়াক্ত পড়ে, এটা ঠিক আছে, যখন যাচ্ছে নামাজের সময় তারা যাচ্ছে, তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কাজ করে। একটা মানুষ, একজন মুসলমান হোক বা একজন অন্য ধর্মাবলম্বী হোক, মানুষের সেবা করে, মানুষের জন্য কাজ করে। তারা শুধু তাদের মানুষের সেবা করে। তার বাড়ির কাছে যদি একটা অসহায় মানুষ পড়ে থাকে, ক্যান্সারের রোগী, হার্টের রোগী, অ্যাক্সিডেন্ট পড়ে থাকে, এমনকি তার নিজের ভাইও যদি হয়ে থাকে, তার খেয়ালও কর, তাকায়ও না, যদি তার দল লোক না হয়। দল লোক হলে পরে সে যেখানে থাকে না কেন, সাত সমুদ্র 4 নদীর ওপারে যদি থাকে, তারপর সেখানে তাদেরকে তাদের সাহায্য পৌঁছা যায়। এইরকম একটা অবস্থার মধ্যে কিন্তু আমরা অবস্থান করছি। আমি যখন আন্দোলন করেছি, আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি, এবং আমি জেলখানা থেকে বেরিয়ে আসার পর আমি কিন্তু ওই দিনই রাত্রেই বলেছি এই সরকার বেশিদিন থাকবে না, এই সরকার এই কাজ করে তারা সংবিধানকে বদল করেছে, নিজের গঠনতন্ত্রের সাথে প্রতারণা করেছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র আমি জানি, সব দলেরই এই গঠনতন্ত্রটা লেখা থাকে যে একজনকে প্রতীক দিবে, বাদ বাকি তার নির্বাচন করবে, কেউ যদি বিদ্রোহ করে তাকে বহিষ্কার করবে। ব্যতিক্রম দেখলাম যে একজনকে নৌকা মার্কা নমিনেশন দিল, আর 3 জন দাঁড়িয়ে গেল একই আসনে। আওয়ামী লীগের সভানেত্রী যাকে নৌকা দিয়েছে সেখানে গিয়ে বক্তব্য দিচ্ছে, তার পাশে আরো 2 জন স্বতন্ত্র প্রার্থী বক্তব্য দিচ্ছে, কোনো বাধা নেই। এইটা একটা দলের গঠনতন্ত্রের সাথে প্রতারণা করে। ফিরে পাওয়ার আমার প্রত্যাশায় আমরা আছি। আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে, প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে, আমরা সে আশা করছি। কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু রাজনৈতিক দল এমন কিছু কর্মকাণ্ড শুরু করেছে, যার পরিপ্রেক্ষিতে নির্বাচনটা হওয়ার ক্ষেত্রে নানান ধরনের সংশয় দেখা দিয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা ভালো নির্বাচন হবে, নির্দিষ্ট এক নির্বাচন হবে, তারপরেও চায়ের দোকানে গেলে, বাজারে গেলে, মানুষ দেখা হলে বলে, ভাই আসলে নির্বাচন হবে তো? এই বিশ্বাসের জায়গাটা যেন কেমন নেই, এখন বিশ্বাস করতে পারছে না নির্বাচনটা হবে। এই জন্য বলবো সরকারকে দৃঢ়তার সাথে এটা মোকাবেলা করতে হবে। এবং যারা এখন নতুন একটা দাবি নিয়ে এসেছেন, যেটা এই যে 84টা আন্দোলন দাবি নিয়ে আলোচনা হলো, কথাবার্তা হলো, কোনোদিন যে কথাটা নিয়ে আলোচনা আসেইনি যে পেয়ার সিস্টেমে নির্বাচন হবে, হঠাৎ করে সেই দাবিটা তারা নিয়ে মাঠে নেমেছে, এবং তারা অব্যাহতভাবে বিভিন্ন মিছিল, মিটিং, সমাবেশ করে দেশটাকে অস্থিরতা দিকে নিয়ে যাচ্ছে। মানে যেটা ছিল না যে বিষয়, সেটাকে সামনে নিয়ে এসে তারা দমভক্তি করছে, এবং তারা বেপরোয়াভাবে তারা বক্তব্য দিয়ে যাচ্ছে। এবং সেই বক্তব্য দিতে গিয়ে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাদের বিরুদ্ধে নানান ধরনের অসভ্য বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। দেশটা একটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে চায়। তারা মনে করে যে এই সিস্টেমে নির্বাচন হলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো যে আসন পাওয়ার দরকার সেটা তো পাবেই না, এবং সংসদে তারা খুব কম সংখ্যক আসন নিয়ে সংসদে তার যেতে হবে, যে কারণে তারা পেয়ার সিস্টেমে যেতে চায়। এবং সেখানে আনুপাতিক হারে যদি ভোটের আনুপাতিক হারে যদি সংসদ নির্বাচন হয় তাহলে তারা মনে করছে বেশ কিছু আসন পাবে। এটা দেশের মানুষের জন্য না, দেশের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে না, বা দেশের ভালোর জন্য না, একবার শুধুমাত্র তাদের নিজেদের ভালোর জন্য, নিজেরা ক্ষমতার কাছাকাছি যাবে, নিজেরা একটা বেশি সংখ্যক আসন পাবে, এই নিয়ে আজকে দেশটাকে অশান্ত করতে চাচ্ছেন। এবং তারা মনে করছে যে এইভাবে যদি নির্বাচনটা আরও দেরি হয় তাহলে তাদের লাভ। লাভ কেমন? যে তারা এখন ক্ষমতা আছে, পরিপূর্ণ ক্ষমতা ভোগ করছে, শুধু পতাকাটা তাদের গাড়িতে নেই। তাছাড়া রাষ্ট্রের যত ধরনের সুযোগ সুবিধা, সব সুবিধা তারা ভোগ করতেছে। বিভিন্ন বিষয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে আপনার শিক্ষা বিভাগে বলেন, আপনার স্বাস্থ্য বিভাগে বলেন, এমন কোনো মন্ত্রণালয় নাই যেখানে তাদের অবস্থান নেই বা যারা সেখানে পদচারণ তাদের নেই, এমনকি এমন কোথাও নাই। মানে একবারে একটা সরকারি দল যে ক্ষমতা ভোগ করে তারা তার থেকে এক অংশ কম করছে না, দায়িত্ব নেই কিন্তু ক্ষমতা ভোগ করছে। আর শুধু পতাকাটা নেই, এইটি হলো তাদের আফসোস। ভবিষ্যতে তারা এই দেশটা পরিচালনা করতে চায় বা শাসন করতে চায়। তারা এই দেশের সৃষ্টির পিছনে যাদের কোনো অবদান নেই, এই দেশের মানুষের দাবি দেওয়ার পক্ষে আন্দোলন করতে গিয়ে তাদের রক্ত ঝরেছে এমন ইতিহাসও নেই। কারণ আমরা 90 সাল পর্যন্ত আন্দোলন করেছিলাম, 82 সাল থেকে 9 বছরের আন্দোলনে একটা লোকও তাদের মারা যায়নি, শহীদ হয়নি, একটা লোক আহত হয়নি। তারা বিকালবেলা হরতাল শেষের দিকে এসে একটা বড় মিছিল করে প্রমাণ করতে যে আমরা আছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা আন্দোলনে পিকেটিং করতে গিয়ে পুরো ধাক্কাধাক্কিতে আহত হওয়া, মারা যাওয়া, এই ধরনের ঘটনা তাদের নেই। এই যে দীর্ঘ 15.5 বছরে আমরা যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত হলাম, নিপীড়িত হলাম, এখানেও তাদের নেতাদের যে যুদ্ধ অপরাধের দায়ে তাদের যে জেল দিয়েছিল, ফাঁসি দিয়েছিল, তার প্রতিবাদেই তারা শুধু আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু দেশের মানুষের জন্য, যেমন ধরেন আপনার বিদ্যুতের দাম বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, তারপর আপনার বিদ্যুতের লোডশেডিং, বিনা ভোটে নির্বাচন, এই সমস্ত মিলিয়ে যদি আমরা চিন্তা করতে যাই, এই ক্ষেত্রে তাদের কোনো মানুষ আন্দোলন সংগ্রাম করতে মারা যায়নি। আমাদের কিন্তু বিভিন্ন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বিভিন্ন জায়গায় আমাদের লোকজন কিন্তু রাজপথে সরাসরি গুলিবিদ্ধ হয়ে তারা মারা গেছে। এই জন্যই প্রথম থেকে বলছে, এই প্রতারণার কারণেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে অনেক দিনের জন্য রাজনীতির থেকে দূরে থাকবে। আমি নির্বাচন আগে বারবার বলতাম, 24 সাল নির্বাচনের আগে, যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আর যদি নির্বাচন করেই ফেলে তাহলে অনেক দিন আওয়ামী লীগকে এই দেশের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। যে যাক হলো, আমি এসেই প্রথম দিন থেকে বলা শুরু করেছিলাম। একটা পর্যায়ে গিয়ে দেশের মানুষের আন্দোলন সংগ্রামীদের সমস্ত মানুষদের অত্যাচারিত ছিল, নির্যাতিত ছিল, দ্রব্যের ঊর্ধ্বগতি ছিল, ভোটার বিহীন নির্বাচন, গুম খুন, সব কিছুর কারণে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এবং একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো জীবন দিয়ে বিদায় দিয়েছে। এখন সেই জীবন ব্যর্থ হয়ে যাবে, সেই জীবনদান ব্যর্থ হয়ে যাবে যদি আমরা এখন যা শুরু করেছি আমরা যদি এই কাজগুলি করতে থাকি। আমি পরিষ্কার করে বলতে চাই যে আমরা যদি আমাদের অনৈক্যের কারণে বা কোনো কারণে যদি এই নির্বাচনটা না হয় তাহলে এই সরকার থাকবে না, তাহলে নতুন একটা সরকার আসবে। কোন ফর্মে আসবে সেটা আমি জানি না, তো এই সরকার থাকবে না, এটা নিশ্চিত করে বলতে পারি। তখন তারা যে আমাদের উপরে এসে অত্যাচার নিপীড়ন করবে না, এর কোনো গ্যারান্টি আছে? আজকে আমরা এই যে জুলাই সনদ নিয়ে কেস করলো না করলো, করার পক্ষে বিপক্ষে অনেক কথা চলছে, কিন্তু কোনো কারণেই যদি নির্বাচনটা না হয় আমাদের এই সমস্ত অনৈক্যের কারণে, তারপরে যারা আসবে তারা কি আমাদেরকে রক্ষা করবে? তারা কি আমাদের ছেড়ে দিবে? আর জুলাই এই সনদে আমরা কে স্বাক্ষর করলাম না করলাম কম বেশি আলোচনার মধ্যে দিয়ে আমরা করি। আন্দোলনকারী দলগুলির মধ্যে যারাই ক্ষমতা আসবে তারাই কিন্তু জুলাই আন্দোলনের সাথে তারা জড়িত, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, কোনো শাস্তিও দিবে না, এটা নিশ্চিত। সে যেই দলই ক্ষমতা আসবে, তোমরা আন্দোলন করেছিলে এই জন্য তোমাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করতে, এই কাজটা কেউ করবে না এই দলগুলো। কিন্তু আজ হোক আর কাল হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, আমাদের অনৈক্যের কারণে যাদেরকে আমরা বিদায় করেছি, যে ফ্যাসিস্টকে বিদায় করেছি, কোনো ফর্মে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আমরা কিন্তু কেউ বাঁচব না, আমরা কিন্তু কেউ রক্ষা পাবো না, এটা কিন্তু আমাদের জানা উচিত।
তাই আমি বলেছি যে আমরা যদি এখনো দেশের সংকট কিন্তু কাটেনি, তাই আজকে যারাই বিভ্রান্ত করার চেষ্টা করছেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন, তাদের প্রতি আমি একই কথা বলি, আমার এখনো কিন্তু ভয় লাগে। যদি একটা কিছু আবার কি পালিয়ে থাকবো এই বয়সে গিয়ে, আবার কি লুকিয়ে থাকবো, আবার কি রিমান্ডে যাব, আবার কি শখ খাবো, আমি কিন্তু আতঙ্কে ভুগছি। আমাদের এই সমস্ত কিছু কিছু রাজনৈতিক দলে যে বক্তব্য, এই বক্তব্যের কারণে ভয় হয়, যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের নির্যাতন শিকার আমরা হয়তো হতে পারে। তাই আমি আজকে এই আমাদের এই ন্যাশনাল লেবার পার্টির আজকের এই শুভ জন্মদিনে আমি প্রত্যাশা করব যে যারা এইগুলি করছেন বুঝে না বুঝে, অথবা নিজেদেরকে ক্ষমতায় আনতেই হবে, আসতেই হবে, দলকে ক্ষমতায় আনতেই হবে, যে এই সময় আর বিএনপিকে ঠেকাতেই হবে, এই সমস্ত মন মানসিকতা নিয়ে যারা এখনো মাঠে কাজ করছেন তাদের আহ্বান জানাবো সেই জায়গায় সরে আসেন। লেবার পার্টির আজকে শুভ জন্মদিনে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে লেবার পার্টিকে ধন্যবাদ জানিয়ে উত্তর তাদের সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দেশটিতে বিভিন্ন ধন্যবাদ।